তোমার নাম কি? সর্বনাশ পাল। তোমার এখন বয়স কত? 82 ওপর। তোমার বাড়ির অ্যাড্রেস বলো। 158 ডাক্তার ইঞ্জিনিয়ার রোড, কলকাতা 103, থানা পদ্মশ্রী। তোমার নাম কি? শ্রীমতী জ্যোতিকা পাল। তোমার এখন বয়স কত? 72। তোমার বাড়ির অ্যাড্রেস? 158 এনজিসা রোড। ঘটনাটা কি নিয়ে ঘটেছিল? আমার জমির পাঁচিল ভাঙা নিয়ে। পাঁচিলটা কে ভেঙেছে? গণেশ পাল লোক দিয়ে ভাঙিয়েছে। প্রথমবার ঘটনাটি ঘটে 10/6/2024, যার এগেনস্টে জ্যোতিকা পাল পলাশী থানায় গিয়ে ডায়েরি করে এবং সেই ডায়েরি নাম্বার ছিল জিডি নাম্বার 880। পুলিশ কোন এই 10/6/2024 যে ডায়েরি করেছিল তার কোনো অ্যাকশন নিয়েছিল? না। 10/6/2024 কোনো অ্যাকশন পুলিশ নেয়নি এবং না নেওয়ার পরে এই গণেশ পালের এই কাণ্ড কারখানা দেখে আমরা একটা ইনজাংশন জারি করা হয়। সেই ইনজাংশন জারি করা সত্ত্বেও পুলিশ গণেশ পালকে তো তোলেইনি। গণেশ পালকে তোলার পরিবর্তে জ্যোতিকা পাল এবং তার ফ্যামিলিকে বারবার থানায় ডেকে পাঠায়। ঠিক আছে, তো যাই হোক, এইভাবে 2024 কেটে যায়, 2025 কেটে যায়। হঠাৎ 2026 সালের 29/1/2026 11:30 নাগাদ গণেশ পাল আবার তার লোকজন পাঠিয়ে পাঁচিলের কিছুটা পোর্শন ভেঙেই দেয় এবং যার এগেনস্টে থানায় এফআইআর করা হয়। কিন্তু সেই এফআইআর কপিটা রিসিভ করেছিল পুলিশ। রিসিভ 29/1/2026, টাইম দিয়েছিল 4:01, 16টা 1 দেখাচ্ছে, বিকেল 4:01, এবং তাতে বড় বড় করে বোঝা যাচ্ছে কন্টেন্টস নট ভেরিফাইড, পর্নোসিপিএস কলকাতা 60। এবং এই কন্টেন্ট নট ভেরিফাইড যেটা দিয়েছে এটা তো মানে নর্মাল শপিং এস্টাবলিশমেন্টে কোনো রিসিভ কিছু করলে পরে যেমন যেভাবে আমরা কাউকে রিসিভ করে দিই সেইভাবেই। এবং সেই কন্টেন্ট নট ভেরিফাইড এগেনস্টে যেহেতু পুলিশ কোনো অ্যাকশন নেয়নি এবং শুধু এইটাকে জিডি নাম্বারও দেয়নি, কোনো এফআইআরও করেনি, তার জন্য গণেশ পাল ক্ষমতা বেশি পেয়ে যায়। গণেশ পাল বাইরে ঘুরে বেড়ায় এবং গণেশ পাল 30 তারিখে আবার দুপুর 1টা নাগাদ তার লোকজন পাঠিয়ে, হয়তো তিনি গণেশ পাল নিজেও এসেছিলেন জমির সাইডে, লোকজন পাঠিয়ে জমির বাউন্ডারি পুরো ডেমোলাইজ করে দেয় এবং তার এগেনস্টে 30/1/2026 পর্ণশ্রী থানাতে আবার গিয়ে একটা এফআইআর লজ করা হয়। কিন্তু যখন এই 30/1/2026 ওই আবার সেই রিপিটেড ঘটনা করে যখন ডেমোলাইজ করে তার জন্য ডায়েরি করতে যায়, তখন 29/1/2026 যে ডায়েরি করা হয়েছিল, যেটা রিসিভ কন্টেন্ট নট ভেরিফাইড, এবং দুটো রিসিভ কন্টেন্ট নট ভেরিফাইড দেখাচ্ছে, যেখানে 30/1/2026 মানে গতকাল রাতেও যেটা হয়েছে এবং পরশুদিন বিকেলবেলা যেটা হয়েছে। তো তার এগেনস্টে পুলিশ জ্যোতিকা পাল, শম্ভুনাথ পাল, মানে শম্ভুনাথ পালের যে প্রপার্টি, সেই প্রপার্টির এগেনস্টে পুলিশের যা প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী একটা নোটিশ আন্ডার সেকশন 91 সিআরপিসি, মানে যাতে বোঝা যাচ্ছে যে পুলিশ যে সেদিন জিডি করতে বা এফআইআর সেটা যে নেননি, তার এগেনস্টে মানে যারা ভিকটিম তাদের কাছেই আবার ডকুমেন্টস প্রডিউস করার জন্য একটা আর্জি জানিয়েছে, যেখানে পার্টিকুলার্স অফ দ্য ডকুমেন্টস আদার থিংস টু বি প্রডিউস ইন অরিজিনাল এনি আদার রেলিভেন্ট ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ইউর কমপ্লেন, পার্টিকুলার্স of witness, particulars of accused, photocopy of damaged articles or CCTV footage if any। তো আমার কোশ্চেন এখন এটাই যে পুলিশ যদি নর্মাল কোনো শপিং এস্টাবলিশমেন্টের মতোই কাজ করতে আরম্ভ করে এবং থানায় ডায়েরি বা করতে গেলে পরে পুলিশ সেই অ্যাকশনটা না নিয়ে এবং সেইটা পুলিশ পড়ছে এবং তার সাব ইন্সপেক্টরও পড়ছে, পড়ার পর সেটাকে প্রসেস ডিপার্টমেন্টে পাঠাচ্ছে, পাঠিয়ে সেটাকে রিসিভড কন্টেন্ট নট ভেরিফাইড বলে দিয়ে দিচ্ছে, তাহলে পুলিশ কী অ্যাকশন নেবে? কোনো ক্রাইম কোনো জায়গাতে হয়ে যাচ্ছে, কোনো ক্রাইম, দেখুন এই ক্রাইমটা কীরকম হয়েছে, আমাদের যে ক্রাইমটা হয়েছে 29/1/2026, যেখানে 40% হয়তো আমার বাউন্ডারিটা যেখানে ভেঙেছিল গণেশ পাল, সেখানে 30 তারিখে, এই 29 তারিখে পুলিশের একদম পুরো সাইলেন্ট ফিচারের জন্য 30 তারিখে গণেশ পাল এবং তার এজেন্ট
এসে পুরোপুরি জমির বাউন্ডারি ভেঙে দেয় এবং ভেঙে দেওয়ার জন্য পুরোপুরি লস্ট যেটা দেখাচ্ছে এখানে পুরো জমিটাই পুরো বাউন্ডারি একদম পুরো, আর বাউন্ডারি বলতে এখন কিছু নেই। জমির ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে, কিন্তু পুলিশ কোনো অ্যাকশন কেন নিল না, পুলিশ গণেশ পালকে কেন ছেড়ে দিয়েছে সেটা আমি বুঝতে পারছি না। তো মাননীয় পুলিশ কমিশনের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, এবং মাননীয় ডিজি এবং মাননীয় হোম মিনিস্টার যিনি আছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি, তার কাছে যে পুলিশ যদি এইভাবে সাইলেন্ট ফিচারে থাকে তাহলে দিনের পর দিন ক্রিমিনাল তাদের নিজস্ব অ্যাক্টিভিটি করতে থাকবে এবং ক্রাইম বেড়ে যাবে। দেখুন যেটা আমার হয়েছে, আমার এখন প্রায় যেটা মানে শম্ভুনাথ পালের যে প্রপার্টি, তার এই প্রপার্টির লস ড্যামেজ যেটা এখন যেটা বোঝা যাচ্ছে, সকালবেলা মিস্ত্রি এসে বলেছে যেটা 70 থেকে 80 হাজার টাকা প্রায় একটা নতুন করে বাউন্ডারি দিতে গেলে খরচা। এবং শম্ভুনাথ পালের আপনি একবার শুধু দেখুন শম্ভুনাথ পালের অবস্থাটা কি। শম্ভুনাথ পাল এখন বেড রিডেন, শম্ভুনাথ পাল শুয়ে আছে, উনি একজন হার্ট পেশেন্ট এবং সিভিয়ার অ্যাটাক হয়েছিল ওনার, আজ থেকে 2 বছর ধরে উনি এইভাবেই শুয়ে আছেন বেড রিডেন, যিনি নিজে চলতে পারেন না, বয়স প্রায় 85-র কাছাকাছি, যিনি নিজে মুখে শুধু বলতে পারেন কিছু, এবং খাওয়া দাওয়া তাকে ফিজিওথেরাপিস্ট নিয়ে এলে পরে তিনি কিছুক্ষণের জন্য মিনিট 15 বা আধা ঘন্টার জন্য হাঁটেন রেগুলার। আর ওনার ওয়াইফ মিসেস জ্যোতিকা পাল, যার বয়স প্রায় 70-72 বছর, ঠিক আছে, উনিও গেছিলেন থানায় কমপ্লেন করতে, বাট তবুও থানায় কমপ্লেন নেওয়ার পরও আমি জানি না যে গণেশ পালের কী প্রভাবশালিতা রয়েছে, তার সাথে থানার কী অ্যাটাচমেন্ট আছে, বা আমাদের আইন কানুন ব্যবস্থাটা কী ধরনের আমি নিজেই বুঝতে পারছি না। ঠিক আছে, তো এইভাবে যদি হতে থাকে যে আমরা যদি সবসময় যদি মানে থানায় একটা জিডি করব, থানায় সেই জিডি নেবে, তার এফআইআর কোনো অ্যাকশন হবে না, পুলিশ ক্রিমিনালকে তুলবে না, এবং সবসময় যদি আমাদের যদি কোর্টের কাছে গিয়ে যদি মাননীয় আমরা কোর্টের উপর ভরসা রাখি, কোর্টে গিয়ে এবং কোর্টে কেস ফাইল করতে সবার একটা পয়সা দরকার। হয়তো কারোর হয়তো ঘরে হয়তো তার ছেলে অ্যাডভোকেট বা তার মেয়ে অ্যাডভোকেট আছে, তার হয়তো পয়সাটা কম লাগে, কিন্তু আদার্স পিপল যদি হয়ে থাকে, তো তারা যদি কোর্টে গিয়ে যদি একটা কোনো মামলাও ফাইল করতে যায়, তা মহামান্য উচ্চ আদালতে যদি আমাদের যদি হাইকোর্টে একটা কেস ফাইল করতে যায়, তা একটা নর্মাল একটা কেস ফাইলে খরচা পড়ে প্রায় 20 থেকে 25 হাজার টাকা, এবং একটা সিভিল স্যুট ফাইল করতে গেলে 20-25 হাজার টাকা খরচা। তো এই খরচাগুলো কে বিয়ার করবে? মানে পুলিশ যদি ঠিকমতো তার কাজটা যদি করে, তাহলে আশা করি যে এই যে পুরো আমাদের যে যে লসটা হয়েছে সেই লস ড্যামেজটা এখন হতো না, পুরোটা ডেমোলাইজ হতো না। হয়তো কিছুটা পোর্শন হয়েছিল, পুলিশ যদি তাকে তুলে যদি অ্যারেস্ট করে নিয়ে আসতো, তার থেকে ক্ষতিপূরণটা যদি আদায় করে দেয়, তো তাহলে পরে পুরো এই যে লসটা হয়েছে সেটা তাহলে সোমনাথ পালকে নিজেকে দিতে হয় না। আর না হলে পরে এখন সোমনাথ পালকে পুরোটাই নিজেকে দিতে হবে, এবং অ্যারেস্ট করানোর জন্য আমার মনে হচ্ছে সোমনাথ পালকে এবার মামলা যেটা সুদ ফাইল করে এবং পার্মানেন্ট ইনজাংশন করে, তাহলে নিজের প্রপার্টিতে নিজেকে থাকতে গেলে যেই প্রপার্টির এগেনস্টে সোমনাথ পাল এই ডায়েরিটা করেছে সেটা ওনার নিজস্ব পারচেস ল্যান্ড, তার কাগজপত্র আছে সমস্ত কিছু, থানাও দেখেছে সমস্ত কিছু, এবং এখানকার যে পৌর প্রতিনিধি যিনি আছেন মিস্টার পার্থ সরকার, মানে 128 নম্বর কাউন্সিলর, 128 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকেও এর আগের বারও দেখানো হয়েছিল, তার লোকজনও দেখেছিল, এবং তারপরেও এই ধরনের অ্যাকশন হচ্ছে। তাই এই ভিডিওটা করে আমি সবাইকে দেখাতে চাইছি যে আমাদের সঙ্গে কী হয়েছে, কী ধরনের কী ঘটনা। টোটাল মানে পুলিশের যে যে নিষ্ক্রিয়তা, মানে কোনো রকম সক্রিয় আচরণ যেটা নেই, পুলিশের এই সক্রিয় আচরণ না থাকার জন্য যেভাবে পুরো জমিটাই আজকে আমাদের বাউন্ডারিটা পুরো ডেমোলাইজ হয়ে গেল। তো এর ফল প্রতিস্বরূপ যেটা ভুগতে হচ্ছে এখন আমাদেরকে, যেটা আর তো কেউ ভুগছে না, কেননা পুলিশ তাদের প্রোটোকল মেনে কাজ করবে। তিনি যখন কিছু পারলেন না, তো একদিন বাদে 24 ঘন্টা বাদে, মানে দেখুন ডায়েরিটা এখানে যেখানে দেখা যাচ্ছে যে 4:01 যখন 11:30 ঘটনায় যখন 2টো নাগাদ ডায়েরি করতে যায়, সেই ডায়েরিটাকে 2 ঘন্টা ওখানে বসেছিলাম, কেননা সেদিন হয়তো থানা ঘেরাও ছিল। তার মানে নর্মাল ভিকটিম যদি যায় সেক্ষেত্রে তাদের বিচার পেতেও দেরি হয়েছে, এবং 4:01 এই ডায়েরিটা নেওয়ার পরও সেইখানে দেখা যাচ্ছে তারপরেও কোনো অ্যাকশান নেয়নি পুলিশ। সেইটার এগেনস্টে একটা কাগজ যেটা ধরেছে তারপর দিন মানে 30 তারিখ রাত্রির 10:30 নাগাদ এই কাগজটা হাতে আসে, যে এখানে দেখা যাচ্ছে যে এই সেকশন লাগানো হয়েছে 61-3293 324 সাবসেকশন 4 বিএনএস অ্যাক্ট, এইগুলো লাগিয়েছে। কিন্তু এই যেগুলো সেকশনগুলো লাগিয়েছে সেগুলো তো কগনিজেবল এবং নন কগনিজেবল আছে, যার মধ্যে ভিকটিম হয়তো সেইভাবে তার মানে ভিকটিমরা ঠিকমতো বিচার পাবে কিনা সন্দেহ, কেননা এর মধ্যে সেকশনগুলো তো পুরোটাই কগনিজেবল নয়, তো নন কগনিজেবল অফেন্স যখন আছে, তো যারা মানে অপরাধী যারা আছে তারা খুব ভালোভাবেই তারা ছাড়া পেয়ে যেতে পারে, কিন্তু ছাড়া পাওয়া তাদের উচিত না। যেভাবে তারা ভাঙচুর করেছে তা তাদের
পুরোপুরি আমি মনে করব তাদের পুরোপুরি জেল হওয়া উচিত। তো দেখা যাক এখন পুলিশ কীভাবে অ্যাকশান নেবে, এবং সমস্ত জায়গাতে ভিডিওটা আপনারা যত পারবেন এই ভিডিওটাকে শেয়ার করুন, লাইক করে দিন। এই ভিডিওটাকে অনলাইনে আমি এখন ট্যাগ করে দিচ্ছি, সমস্ত কলকাতা পুলিশকেও ট্যাগ করবো, হোম ডিপার্টমেন্টকেও ট্যাগ করে দেবো।